আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডক্টর এবং 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা প্রোটিন পড়ব। ঠিক আছে, প্রোটিন সম্পর্কে আমাদের সবার একটা সুন্দর আইডিয়া আছে, তাই না? বলো তো, প্রোটিন সম্পর্কে আমাদের সবার সুন্দর আইডিয়া আছে? বলো তো, কার কার আইডিয়া আছে, কার কার আইডিয়া নাই? আচ্ছা, সো আমরা যখন কোষ রসায়নের যে কোনো টপিক পড়বো, আমাদের প্রথম টাস্ক হচ্ছে আগে আইডেন্টিফাই করা যে এখান থেকে কোন কোন টপিক আমাদের আসতে পারে। যেমন ধরো আমি বলেছিলাম যে কোষ রসায়ন থেকে যখন একটা টপিক পড়বো, আমাদের সিকিউর জন্য তার গঠন আসতে পারে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তার প্রকারভেদ আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। তার কাজ আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। সো বুঝতেই পারছো এখানেও সেম, যে প্রোটিনের গঠন, এরপর কিভাবে তৈরি হয়, বৈশিষ্ট্য, প্রকারভেদ আর কাজ তো অবশ্যই আমরা জানবো। সো এই জিনিসগুলো পড়লেই আমাদের মোটামুটি প্রোটিন কাভার হয়ে যাবে। বাট একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে ফেলি, তুমি যদি মনে করো যে আজকে শুরুতেই প্রোটিন ক্লাসটা করব, তোমার প্রথম টাস্ক হচ্ছে প্রোটিনের সাথে রিলেটেড একটা ক্লাস আছে অ্যামাইনো অ্যাসিড। মানে অ্যামাইনো অ্যাসিডে যেহেতু প্রোটিন তৈরি করে, তো তুমি যদি প্রোটিন পড়তে চাও, মানে তুমি যদি ভাবো যে প্রোটিন অ্যাকচুয়ালি কি, হাফ অ্যামাইনো অ্যাসিড আর হাফ প্রোটিনের পড়া মিলেই অ্যাকচুয়ালি প্রোটিনের পড়া। সো তোমরা প্রথমে ওই অ্যামাইনো অ্যাসিডের ক্লাসটা করে এরপর হচ্ছে প্রোটিনের ক্লাসটা করতে আসলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। ঠিক আছে, সো আমরা সবাই জানি প্রোটিন মানে কি। প্রোটিনের বাংলা ভাষায় হচ্ছে আমিষ। ঠিক আছে, সো এই গ্রিক একটা ওয়ার্ড প্রোটিওস, এই প্রোটিওস থেকে প্রোটিন শব্দটা আসছে। এই প্রোটিওস শব্দের অর্থ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কেন সব থেকে গুরুত্বপূর্ণ? তুমি যখন তোমার বডির বিভিন্ন জিনিসের কথা চিন্তা করবে, আমার বডির হরমোন প্রোটিন দিয়ে তৈরি, এনজাইম প্রোটিন দিয়ে তৈরি, আমার ত্বকের অনেক কিছু, আমার শরীরের অনেক কিছু প্রোটিন দিয়ে তৈরি। মানে আমার কাজের জন্য প্রোটিনের উপর নির্ভরশীল, আমার গঠনের জন্য প্রোটিনের উপর নির্ভরশীল। সো এই কারণে বলা হয় প্রোটিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ঠিক আছে, এবং প্রোটিন জীবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। এবং কিভাবে প্রোটিন তৈরি হয়? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, ধরো এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মাঝখানে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে তোমার কি তৈরি করে? তোমার প্রোটিন অণু তৈরি করে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে কেউ যদি জিজ্ঞেস করে প্রোটিন শব্দটা কোত্থেকে আসছে, জাস্ট মাথায় রাখবা জি মুল্ডার নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম প্রোটিন শব্দটা প্রয়োগ করেন। ঠিক আছে, সো এখানে আমরা কি জানলাম? এখানে জানলাম যে প্রোটিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার শরীরের মোটামুটি অনেক কিছুই প্রোটিনের উপর নির্ভরশীল। এবং প্রোটিন কিভাবে তৈরি হয়? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খলিত হয়ে একটার পর একটা শিকল হয়ে আমার প্রোটিন তৈরি করে। ক্লিয়ার কিনা? আপুকে বলে ফেলো। আচ্ছা, এরপর হচ্ছে কি, সো তোমাকে কেউ যদি আরো সুন্দর একটা ডেফিনেশন জিজ্ঞেস করে, আমরা বুঝছো অনেকগুলো ডেফিনেশন পড়বো আজকে। যেমন একজন বলল যে প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি, বৃহদাকার মানে বুঝতেই পারছো, মানে ধরো সব থেকে ছোট সব থেকে ছোট প্রোটিন হচ্ছে ইনসুলিনে তোমার 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। সো বুঝতেই পারছো এটা অনেক বড় সাইজের একটা যৌগিক। কেন? কারণ এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, একটা জৈব অণু। কেন? আমরা জানি যেই সকল পদার্থ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি, সেগুলোকে আমরা জৈব অণু বলি। এবং প্রোটিনের গঠন যদি আমি দেখি, তাহলে এখানে তো অনেকগুলা CH আছে, সো এটা একটা জৈব অণু। ঠিক আছে, সো আবার তুমি যদি একটু অন্যভাবে বলতে চাও যে প্রোটিন হচ্ছে একটা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। কেন? কারণ বুঝতেই পারছো 51, মানে সব থেকে ছোট প্রোটিনে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মানে আণবিক ওজন কত বেশি হবে। এটা হচ্ছে কি, একে তুমি আচ্ছা, এটাকে তুমি এভাবে ভাগ করতে পারো যে প্রোটিন হচ্ছে একটা উচ্চ আণবিক বিশিষ্ট একটা বৃহৎ জৈব রাসায়নিক পদার্থ। এটাকে যদি তুমি হাইড্রোলাইসিস করো, হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে
পানি, আর লাইসিস মানে হচ্ছে ভাঙা। তার মানে তুমি যদি পানি দিয়ে ভাঙো বা আর্দ্র বিশ্লেষণ করো, সে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। তো সুন্দর করে বলতে পারো, উল্টা বা সোজা যে কোনো ডেফিনেশন বলতে পারো, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে, অথবা প্রোটিন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ভাঙলে তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা, যে কোনোটাই তুমি বলতে পারো। সো আরো সহজভাবে যদি বলো, যে বলবা যে অ্যামাইনো অ্যাসিডের যে পলিমার তো আমরা জানি, আমরা যারা কেমিস্ট্রি পড়ে আসছি আমরা জানি যে মনোমার মানে সিঙ্গেল একক, আর পলিমার মানে অনেক, তাহলে অনেকগুলো মনোমার একটা যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা পলিমার বলি। ঠিক আছে? এবং একটা কোষের ভিতরে সারাক্ষণ শত শত প্রকার প্রোটিন তৈরি হয়। সো তোমরা কি আমাকে বলতে পারবা প্রোটিন কোথায় তৈরি হয় কোষের ভিতরে? কারো কি মনে আছে? আচ্ছা, সো এখানে বললো যে অ্যামাইনো অ্যাসিডের বহু অণু পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে প্রোটিন তৈরি করে। সো কমপক্ষে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকবে? কমপক্ষে 51টা, কারণ সব থেকে ছোট প্রোটিন হচ্ছে ইনসুলিন, এবং এখানে যেহেতু তোমার 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, তো তোমার বলতেই পারো যে কোনো প্রোটিনে তোমার অ্যাটলিস্ট 51টা অ্যামাইনো অ্যাসিড থাকবে। এটাকে বলা হয় সবচেয়ে ছোট প্রোটিন, এবং এটা কিন্তু এক ধরনের হরমোন। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের হরমোন। আচ্ছা, আরেকটা কথা আপুকে একটু বলো তো কষ্ট করে, ইনসুলিনের কাজ কি? কারো কি মনে আছে ইনসুলিন কি কাজ করে? তো এখানে আমরা কি পড়লাম? এখানে আমরা ক এর জন্য প্রোটিনের সংজ্ঞাটা পড়লাম। সবার ক্লিয়ার কিনা আমাকে বলো। তোমরা চাইলে কিন্তু সবকিছু মিলাই আরো সুন্দর করে একটা ডেফিনেশন দিতে পারো। আচ্ছা, যাই হোক, এখন আমরা হচ্ছে প্রোটিন কিভাবে তৈরি হয় সেইটা দেখব। সো তার আগে আমি তোমাদেরকে গত ক্লাসে বা এর আগের ক্লাসে একটা সুন্দর করে বলেছিলাম যে প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে পেপটাইড বন্ধন হওয়ার জন্য। তাহলে তোমাকে কাছে কি করতে হবে? তোমাকে প্রথমে অ্যামাইনো অ্যাসিড আঁকতে হবে। সো আমি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা একটু উপরে দেখাই দিচ্ছি। উপরে ধরো তোমার একটা কার্বন থাকবে, কার্বনের কয় হাত? 4 হাত। ঠিক আছে, সো এইটা আর মানে এটা যে কোনো কিছুই হইতে পারে, একটা এইচ। এই পাশে ধরো আমি কি দিলাম? COOH, আর এই পাশে হচ্ছে NH2, তাই না? সুন্দর, এটাকে আমি এইভাবে সুন্দর করে লিখলাম। আবার খেয়াল করো, এই স্ট্রাকচারকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি যে সেন্টারে তোমার কার্বন, এই পাশে তোমার হচ্ছে COOH, এই পাশে তোমার হচ্ছে H, এই পাশে তোমার R, এই পাশে তোমার NH2, তাই না? এটাকে আমি সুন্দর করে এইভাবে লিখতে পারি না? এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমার পেপটাইড বন্ড আঁকতে হলে, মানে আমি যদি একটা বিয়ে দেখাইতে চাই, একটা সম্পর্ক দেখাইতে চাই, একটা বন্ধন দেখাইতে চাই, আমার অ্যাটলিস্ট 2 জনকে লাগবে। সো আমি এখানে 2 জনকে দিয়ে দেখাচ্ছি। তাহলে আমি এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আঁকলাম, সেম টু সেম এখানেও একটা অ্যামাইনো অ্যাসিড এঁকে ফেলি। এই হচ্ছে আমার সেন্টারের কার্বন, এই হচ্ছে তার একটা হাইড্রোজেন, এই হচ্ছে তার একটা হাইড্রোজেন। এরপর কি? এরপর হচ্ছে তোমার এই বরাবর তোমার হচ্ছে COOH, এই বরাবর তোমার আর, এই বরাবর তোমার H। তাহলে এতটুকু আঁকা আমাদের সবার ডান কিনা? আপুকে একটু বলে ফেলো, আপুকে একটু বলে ফেলো। এখন কি হবে খেয়াল করো, আমরা যখন কোনো জায়গায় একটা বন্ধন করতে চাই, কোনো একটা সম্পর্ক করতে চাই, ইভেন তুমি তোমার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে তোমাদেরকে একটু খরচ করতে হয়। তুমি তোমার ফ্রেন্ডকে একটা গিফট দিলা, কলম দিলা, যে দোস্ত তোমার জন্য আমি একটা কলম এনেছি, আমার সাথে ফ্রেন্ডশিপ করো। অথবা তোমার ফ্রেন্ড তোমাকে একটা ট্রিট দিল, তখন ফ্রেন্ডশিপ হলো। তার মানে তুমি খরচ ছাড়া অ্যাকচুয়ালি সম্পর্ক হওয়া টাফ। সো এখানে খরচ কাকে করবা? খরচ করবা হচ্ছে তুমি একটা পানির অণু, তাই না? একটা পানির অণু খরচ করবে, মানে 2টা H একটা অক্সিজেন। এখন তোমার প্রশ্ন আসতে পারে, আপু আমি পানি পাবো কই? খেয়াল করে দেখো, সামাজদারকে লিয়ে ইশারাই কাফি। হ্যাঁ, তোমার যে এরা আছে, এই COOH এর এই OH, আর এইখানে যে নাইট্রোজেন তার একটা H, এরা হচ্ছে কি করবে? এরা 2 জনকে তুমি হচ্ছে বাদ দিয়ে দিবা। তাহলে এই 2 জনকে যদি বাদ দাও, তাহলে খেয়াল করো বন্ধনটা অ্যাকচুয়ালি তাহলে কার সাথে কার হবে? বন্ধনটা তখন হয়ে যাবে কার্বনের সাথে নাইট্রোজেনের। সো দেখো, এইটাই আমি এখানে সুন্দর করে দেখিয়েছি যে এইটা ছিল আমার একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আমার একটা অ্যামাইনো অ্যাসিড, এইখান থেকে তোমার OH গেল, এখান থেকে তোমার H গেল, তখন কি হলো? এই কার্বন এবং নাইট্রোজেন, খেয়াল করো কার্বন এবং নাইট্রোজেন পরস্পর কাছাকাছি চলে আসছে। সো এই 2 জনের মাধ্যমেই আমরা কি করলাম? একটা পানিকে ত্যাগ করে আমরা আমাদের প্রোটিন বা প্রোটিন তৈরির যে পেপটাইড বন্ধন, সেই পেপটাইড বন্ধনটা তৈরি করে ফেললাম। সো আপুকে একটু বলো ক্লিয়ার কিনা?
অল ক্লিয়ার কিনা আপু কি একটু জানো। আচ্ছা এখানে আবার দেখো এক জায়গায় দিয়েছে আর প্রাইম, আরেক জায়গায় দিয়েছে আর, জাস্ট আর দিয়ে এখানে বুঝাচ্ছে যেটা যে কোনো কিছুই তোমার হতে পারে। ঠিক আছে কিনা বলো তো, ঠিক আছে কিনা বলো তো। সো এটা তো বুঝতে পারছো যে আমার যতগুলা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন হবে তার থেকে একটা কম, তার মানে আমি যদি হচ্ছে 51টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড হিসাব করি বন্ধন হবে 50টা, 100টার অ্যামাইনো অ্যাসিডে যদি পেপটাইড বন্ড চিন্তা করি পেপটাইড বন্ড হবে 99টা, তাই না? কারণ 3 বন্ধুর মধ্যে ধরো এটা একটা ফ্রেন্ড, এটা ফ্রেন্ড এ, এটা ফ্রেন্ড বি, এটা ফ্রেন্ড সি, সো তাদের মধ্যে বন্ধন থাকবে কয়টা, এ এক্স এ ওয়াই, অর্থাৎ 2টা। তাহলে 4 জন হলে বন্ধন থাকতো 3টা, 5 জন হলে বন্ধন থাকতো 4টা। সো এইটাই তোমার আসল পড়া। সো কেউ যদি ভাবে যে আজকের টপিকের প্রোটিনের সব থেকে কঠিন অংশ কোনটা, সব থেকে কঠিন অংশ হচ্ছে এইটা, সবার এটা ক্লিয়ার কিনা আপুকে একটু কমেন্ট করে জানাই দিতে পারে। আচ্ছা সো এখন আমাদের অলরেডি দেখা শেষে কিভাবে সম্পর্কটা তৈরি হইলো। এখন কথা আসে যে প্রোটিন কোথায় থাকে, মানে এটাকে বলা হয় প্রোটিনের বিস্তার, যে কোন জায়গায় প্রোটিন আছে কোন জায়গায় প্রোটিন নাই আমরা খুঁজবো। সো বলা হয়ে থাকে জীবের সব কিছুতে প্রোটিন থাকে, আমার যত কিছু গঠন করে আমার শরীরের যত স্ট্রাকচার আছে সকল স্ট্রাকচারে কিন্তু তোমার প্রোটিন থাকে। এর পাশাপাশি আমার শরীরে কিন্তু অনেক ধরনের কাজকর্ম হয়, তাই না? বিভিন্ন জৈব ক্রিয়া বিক্রিয়া হয়, এইখানে আমার এনজাইম কাজ করে, আমার অ্যান্টিবডি কাজ করে, আমার হরমোন কাজ করে। এই এনজাইম হরমোন মানে সবগুলোই কিন্তু তোমার প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা তোমরা কিন্তু বাচ্চাকালে একটা পড়া শুনতা যে সকল এনজাইম প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়। কারণ খেয়াল করে দেখো আমরা জানি এনজাইম কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, মানে প্রত্যেকটা এনজাইমের মধ্যে প্রোটিন মাস্ট থাকবেই থাকবে। বাট কিছু প্রোটিন তোমার এনজাইম হিসেবে কাজ করে, কিছু প্রোটিন তোমার অ্যান্টিবডি হিসেবে কাজ করে, কিছু প্রোটিন তোমার হরমোন হিসেবে কাজ করে। তার মানে সকল এনজাইম আসলে প্রোটিন দিয়ে তৈরি, আর সকল প্রোটিন কিন্তু এনজাইম তৈরিতে ব্যবহৃত হয় না। কেউ হরমোন তৈরি করে, কেউ অ্যান্টিবডি তৈরি করে, কেউ এনজাইম তৈরি করে। সো এটা কখনো এটা হচ্ছে তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টারটার একটা পোর্শন আছে এনজাইম পোর্শন, ওইখানে এটা ঘতে অর ক্ষতে আসতে পারে। আচ্ছা এরপর আরেকটা কথা বলে যে জীবদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন। তার মানে তুমি একটা মানুষ, আমরা জানি মানুষের বা যে কোনো জীবদেহে তো পানি সব থেকে বেশি, তো তুমি পানিটা বাদ দিয়ে শুকনো ওজন চিন্তা করলে তার 50% হচ্ছে প্রোটিন। তাহলে এখান থেকে আমরা কি কি পড়বো জেনে ফেললাম, তাই না? জেনে ফেললাম কিনা আপুকে একটু বলে ফেলো, ক্লিয়ার কিনা যে প্রোটিন কোথায় কোথায় থাকে, মানে সব জায়গায় তোমার প্রোটিন থাকে এবং 50% হচ্ছে প্রোটিন তৈরি। আচ্ছা এরপর খেয়াল করো যে প্রোটিন কিভাবে তৈরি করে। আমরা একটু আগে বললাম যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে তোমার প্রোটিন তৈরি করে। আচ্ছা এরপর আমরা দেখেছিলাম না যে বন্ধনটা কার কার সাথে হয়, বন্ধনটা হয় হচ্ছে একটা COH গ্রুপের OH এর সাথে NH2 গ্রুপের একটা হাইড্রোজেনের, ঠিক আছে? এবং এখানে তোমার কি হয়, প্রত্যেকটা পেপটাইড বন্ড তৈরির সময় এক অণু পানি নির্গত হয়, মানে পানি হচ্ছে নিজেকে স্যাক্রিফাইস করে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। আচ্ছা সো এরপর দেখো প্রোটিন গঠন করতে হলে, মানে তোমাকে সংক্ষেপে বুঝাচ্ছে যে প্রোটিন তৈরি করতে হলে তুমি যদি 2টা ভিন্ন অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে যেটা তৈরি করবা সেটাকে বলা হয় ডাইপেপটাইড। মানে যেখানে তোমার সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড সেটা তো সিঙ্গেল পেপটাইড, 2টা থাকলে ডাইপেপটাইড, 3টা থাকলে ট্রাইপেপটাইড, 4টা থাকলে 4 থেকে 10টা থাকলে অলিগোপেপটাইড। জাস্ট এটা মাথায় রাখো, 2টা ভিন্ন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলে ডাইপেপটাইড, 3টা যুক্ত হলে ট্রাই, 4 থেকে 10 অলিগো, আর অনেকগুলা 50, 60, 70, 80, 90 হলে পলিপেপটাইড। সো কেউ যদি জিজ্ঞেস করে তোমার প্রোটিন কি ধরনের যৌগ, বলবা পলিপেপটাইড যৌগ, কারণ সব থেকে ছোট প্রোটিনেই তোমার পেপটাইড থাকে 51টা, অ্যামাইনো অ্যাসিড থাকে 51টা, ঠিক আছে? সো এখানে বলে যে পেপটাইড কি, পেপটাইড বন্ধন দ্বারা সংযুক্ত অ্যামাইনো অ্যাসিডের শিকলকে আমরা পেপটাইড বলি, আর পলিপেপটাইড হচ্ছে যেখানে তোমার 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড থাকবে সেটাকে আমরা পলিপেপটাইড বলি। সো এখানে খেয়াল করে একটা সুন্দর কথা বলা হয়েছে যে প্রোটিন যখন তৈরি হয়, ধরো আমরা যখন অ্যামাইনো অ্যাসিড চিন্তা করি, অ্যামাইনো অ্যাসিড কিন্তু এরকম শিকল 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 হয়ে থাকে। সো অনেক লম্বা শিকল হওয়ার কথা, তাই না? মানে তুমি যদি
সুতার কথা চিন্তা করো, মানে 50টা অ্যামাইনো অ্যাসিড মানে অনেক লম্বা সুতা হওয়ার কথা, বাট এখানে ওরা কি করে, এক বা একাধিক পলিপেপটাইড ওরা কি করে, ফোল্ড হয়। ফোল্ড হওয়া মানে কি, এটা হচ্ছে তোমার পেঁচায়, ফোল্ড হওয়া মানে পেঁচায়, তার মানে একটা সুতা, একটা লম্বা সুতা যদি চিন্তা করো তাকে তুমি গুলাইতে গুলাইতে পেঁচাইতে 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 একটা যদি করো, দেখবা যত লম্বা জিনিসই হোক না কেন সে কিন্তু একটা এরকম গোল্লা একটা স্ট্রাকচারে কনভার্ট হবে, তাই না, একটা গোল্লা স্ট্রাকচারে কনভার্ট হবে। সো এটাকেই বললো যে এক বা একাধিক পলিপেপটাইডকে তুমি ফোল্ড করে বা ভাঁজ করে নির্দিষ্ট থ্রি ডাইমেনশনাল মানে কি 3D একটা স্ট্রাকচার যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। কারণ তুমি শিকলের কথা চিন্তা করো শুধু দৈর্ঘ্য, আর তুমি যখন সেটাকে ফোল্ড করবা পেঁচাবা সে কিন্তু তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলা আকারেই পাবে। এবং প্রোটিন যখন একটা ফোল্ডেড আকার লাভ করে ঠিক তখনই সে কাজ করতে পারে, সে কিন্তু এরকম শৃঙ্খল অবস্থায় কাজ করতে পারে না। ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, ঠিক আছে। এরপর খেয়াল করো, আমরা এখানে কিছু এক্সাম্পল দিল, এক পলিপেপটাইড দ্বারা গঠিত লাইপোজাইম, 2 পলিপেপটাইড থাকলে ইন্টোগ্রিন, 3 থাকলে কোলাজেন, 4 থাকলে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের স্ট্রাকচার কিন্তু আমরা সবাই দেখেছি, তাই না, এরকম সুন্দর একটা স্ট্রাকচার ছিল। সো এখান থেকে বলা হয় যে হিমোগ্লোবিনে তোমার কয়টা পেপটাইড থাকে, 4টা পলিপেপটাইড থাকে। তাহলে এখান থেকে তোমার এক্সাম্পলগুলো যে 1 এর জন্য হয় লাইসোজাইম, 2 এর জন্য হয় ইন্টোগ্রিন, 3 এর জন্য হয় কোলাজেন, 4 এর জন্য হয় হিমোগ্লোবিন। তাহলে এগুলা হচ্ছে তোমার কিসে আসে, এমসিকিউতে আসে, যে কোনটাতে তোমার 4টা পলিপেপটাইড, কোনটাতে তোমার 3টা পলিপেপটাইড, কোনটাতে তোমার 2টা পলিপেপটাইড, কোনটাতে তোমার 1টা পলিপেপটাইড। আচ্ছা, সো এরপর হচ্ছে তোমার প্রোটিনের প্রকরণ। প্রকরণ বলতে অ্যাকচুয়ালি কি বললো, যে আমাদের জীবদেহের মধ্যে হাজার হাজার প্রোটিন আছে এবং আমাদের যতগুলা জিনের প্রকাশ তোমরা বাচ্চাকালে এটা পড়েছো মনে হয়, যে ফার্স্টে তোমার কি হয়, ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে তোমার হচ্ছে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হয়, এবং এই প্রোটিনগুলাই হচ্ছে তোমার বিভিন্ন শরীরের ক্যারেক্টারিস্টিক্স নিয়ন্ত্রণ করে। সো এই কারণেই বলা হচ্ছে যে তোমার যতগুলা প্রোটিন ততগুলা জিনের প্রকাশ ঘটে। সো কেউ যদি দেখে যে 2টা জীবের মধ্যে পার্থক্য আছে, সো ধরে নিবা যে এদের প্রোটিনের মধ্যে পার্থক্য আছে। একটা ছোট্ট এক্সাম্পল দেয়, আমার চুলের কালার এক ধরনের, আমার বান্ধবীর চুলের কালার আরেক ধরনের, সো চুলের কালারের পেছনেও তো তোমার প্রোটিন আছে। সো এইভাবে তুমি চিন্তা করবা যে যে কোনো বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য মানে প্রোটিনের মধ্যে পার্থক্য থাকবে। ঠিক আছে, এই যে যেটা বললাম যে একই প্রজাতির 2টি জীবের মধ্যেও পার্থক্য থাকতে পারে, মানে যে কোনো জায়গায় তোমার পার্থক্য থাকতে পারে। এরপর একটা ইনফরমেশন আসে যে প্রোটিন কোথায় তৈরি হয়। প্রোটিন সংশ্লেষণ মানে প্রোটিন তৈরির স্থান। প্রোটিন তৈরি হয় হচ্ছে কোষের যে রাইবোজোম থাকে সেই রাইবোজোমের মধ্যে আমরা জানি ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। আচ্ছা, এখন আমরা কি কি জানবো, এখন জানবো আমরা হচ্ছে প্রোটিনের কিছু বৈশিষ্ট্য। প্রথম জিনিসটা হচ্ছে প্রোটিন কলয়েড প্রকৃতির এবং ক্যালাসিত হয়। খেয়াল করে দেখো, তোমরা যখন কেমিস্ট্রি পড়বা ওইখানে বিভিন্ন ধরনের দ্রবণ পড়া হয়, ক্রিস্টালয়েড দ্রবণ, কলয়েড দ্রবণ। সো কলয়েড দ্রবণ মানে ওখানে অণুর আকারগুলো কিছুটা বড় বড়। আমি এটা এইভাবে বলতাম যে তোমরা যখন ড্রিঙ্কসটা খাও ওখানে যেরকম তোমার একটু মুখে মুখে ফিল করতে পারো, বিষয়টা হচ্ছে এরকম, এটাকে তুমি ক্যালাস করতে পারো। ঠিক আছে, আমরা ক্যালাসন প্রসেস জানি, ওইখানে তুমি ক্যালাস করতে পারো। এরপর খেয়াল করে দেখো, প্রোটিনকে যদি তুমি আর্দ্র বিশ্লেষণ করো অর্থাৎ পানি দিয়ে ভাঙো তাইলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এখন তোমরা অনেকেই বলতে পারো আপু আর্দ্র বিশ্লেষণ কেন করবো? আর্দ্র বিশ্লেষণ মানে তুমি এখানে পানি যুক্ত করে ভাঙবা। খেয়াল করে দেখো, সে যখন অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করেছিল সে কিন্তু পানি ছেড়ে দিয়েছিল। সো অলরেডি তুমি বুঝতেই পারছো, তুমি যদি একটা জিনিসকে তার পূর্বের অবস্থায় ফেরত চাও তাহলে তার থেকে যেটা নিয়েছো তাকে তো সেটা অবশ্যই ফেরত দিতে হবে। সো এই কারণে আমরা তাকে আর্দ্র বিশ্লেষণ করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পাই। কি দিয়ে ভাঙতে পারি? অ্যাসিড, ক্ষার, এনজাইম, যে কোনো কিছু দিয়ে ভেঙেই আমরা অ্যামাইনো অ্যাসিড পেতে পারি। এরপর যেটা বললো, বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিই। ভৌত পদ্ধতির মধ্যে আমি কি বলতে পারি? তাপের কথা বলতে পারি, তাই না? খেয়াল করে দেখো, আমরা যে ডিম খাই, তাই না? ডিম কিন্তু একটা সত্যিকার অর্থের প্রোটিন। ডিমের যে সাদা অংশ অ্যালবুমিন বলা হয়, আর হলুদ অংশতে গ্লোবিউলিন থাকে। সো তুমি যদি ডিমকে তাপ দাও, ডিম কি হয়?
তরল ছিল, পানি পানি ছিল, সেটা থেকে সে কঠিনে রূপান্তর হয়। সো বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। এরপর খেয়াল করো যেটা বললো যে প্রোটিন পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষারে, মৃদু লবণে দ্রবণীয়, বাট সে অ্যালকোহলে অদ্রবণীয়। আমরা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রেও বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড পানিতে দ্রবণীয় বাট অ্যালকোহলে অদ্রবণীয়। এরপর দেখো তুমি যদি প্রোটিনের স্ট্রাকচার দেখো, এখানে তোমার কি ছিল, কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, মানে ইন জেনারেল প্রত্যেকটা প্রোটিনের মধ্যে CHON থাকবে। এর পাশাপাশি প্রোটিনের মধ্যে তোমার সালফার থাকতে পারে, আয়রন থাকতে পারে, তামা থাকতে পারে, মানে এরা হচ্ছে তোমার এক্সট্রা হিসেবে যুক্ত হতে পারে। এরপর একটা কথা বলা হয় যে অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্চিত হয় বা জমাট বাঁধে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তোমরা দেখবা যে বিভিন্ন অ্যাডে দেখায় যে মানুষের মুখে যখন অ্যাসিড মারে চামড়াটা কুচকে যায়, কারণ চামড়ার মধ্যেও কিন্তু তোমার কোলাজেন আছে, প্রোটিন সাবস্টেন্স আছে। সো বিষয়টা হচ্ছে এরকম, অ্যাসিড দিলে প্রোটিন কি হয়, তঞ্চিত হয়, জমাট বাঁধে এবং তার আণবিক গঠনের পরিবর্তন হয়ে যায়। এরপর আরেকটা কথা, প্রোটিন সাধারণত তড়িৎধর্মী এবং বাফা দ্রবণ হিসেবে কাজ করে। খেয়াল করে দেখো, প্রোটিন যখন আঁকি, প্রোটিনের মধ্যে একটা তোমার COOH গ্রুপ আছে, তোমার একটা NH2 গ্রুপ আছে, তার মানে একটা এটা হচ্ছে তোমার একটা ক্ষারীয় গ্রুপ, আর এইটা হচ্ছে তোমার অ্যাসিডীয় গ্রুপ। মানে একটা জায়গার মধ্যে তোমার অ্যাসিড গ্রুপও আছে, ক্ষার গ্রুপও আছে। সো এখানে তোমার তড়িৎধর্মতাও আসবে। এর পাশাপাশি তুমি যখন এখানে কোনো ক্ষার যুক্ত করবা, এই অ্যাসিড গিয়ে তাকে নিউট্রালাইজ করবে, আবার তুমি যখন কোনো অ্যাসিড যুক্ত করবা, ক্ষার গিয়ে তাকে নিউট্রালাইজ করবে। সো যে যৌগের মধ্যে তোমার একটা অ্যাসিড গ্রুপও থাকে, একটা ক্ষার গ্রুপও থাকে এবং সে পিএইচটাকে মেনটেন করতে পারে, তাকে আমরা বাফার দ্রবণ বলি। ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এটার আরেকটা সুন্দর নাম আছে, প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় গ্রুপ এবং অম্লীয় গ্রুপ থাকে বলে, মানে একসাথে এখানে তোমার দুইটা গ্রুপই থাকে বলে এটার আরেকটা নাম হচ্ছে অ্যামফোটেরিক প্রোটিন। ক্লিয়ার কিনা আপুকে জানিয়ে দাও, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে জানিয়ে দাও। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে প্রোটিনের শ্রেণীবিভাগ। আমরা সবাইকে ইকোলাইকে চিনি, ইকোলাই, যার আর সুন্দর বড় নাম হচ্ছে ইস্চেরিশিয়া কোলাই। ঠিক আছে, একটা ইস্চেরিশিয়া কোলাইয়ের একটা কোষে 3000 ধরনের প্রোটিন থাকে। ঠিক আছে, এবং কেউ যদি জিজ্ঞেস করে মানুষের শরীরে কয়টা প্রোটিন আছে, বলবা মানুষের দেহে প্রায় 1 লক্ষ ধরনের প্রোটিন থাকে এবং এই প্রোটিনগুলা কিন্তু ইকোলাইয়ের প্রোটিন থেকে আলাদা। সো আমরা এখন প্রোটিনের শ্রেণীবিভাগটা পড়ব। তাহলে কাজের উপর ভিত্তি করে প্রোটিনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে গাঠনিক প্রোটিন বা স্ট্রাকচারাল প্রোটিন। সো নাম দেখেই বুঝতে পারছো, গাঠনিক বা স্ট্রাকচারাল, তার মানে আমার শরীরের বিভিন্ন অংশ গঠনে এরা কাজ করে। মানে আমার শরীর যদি একটা দেওয়াল হয়, এরা বিভিন্ন জিনিস তৈরি করে, কেউ তোমার জানলা তৈরি করে, কেউ তোমার দরজা তৈরি করে, কেউ তোমার ফ্লোর তৈরি করে, কেউ তোমার সিলিং তৈরি করে। সো দেখো, এরা বিভিন্ন অংশ গঠন করে এবং কোষ এবং টিস্যুর গঠনকে সুদৃঢ় করে। ইভেন তুমি যদি কোষ প্রাচীরের গঠন পড়ো, কোষ ঝিল্লির গঠন পড়ো, কোষ ঝিল্লির মধ্যেও কিন্তু তোমার প্রোটিন ছিল, তাই না? সো এরা কি করে, এরা আমার মানুষের মানে প্রাণীর ত্বক, চুল, গরুর শিং, গরুর খুর মানে কি, যে পায়ের এখানে যে তোমার একটা এরকম জুতার মতো অংশ থাকে, এটাকে আমরা খুর বলি। অন্তকঙ্কাল, এই হাড্ডির মধ্যে পর্যন্ত প্রোটিন থাকে, কারণ কি হাড্ডি আর অস্থিকে তো আমরা যোজক টিস্যু বলি, এখানেও তোমার প্রোটিন রয়েছে। তার মানে আমার শরীরের বিভিন্ন স্ট্রাকচার গঠনে সে কাজ করে। এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, তাহলে এক্সাম্পল গুলো এখানে আরো সুন্দর করে দিয়েছে, এক্সাম্পল কি? আচ্ছা, এখানে কিছু গাঠনিক প্রোটিনের নাম বলা হয়েছে, যেমন ধরো ক্যারাটিন। ক্যারাটিন কোথায় থাকে? ক্যারাটিন হচ্ছে মেইনলি শক্ত শক্ত জিনিসগুলোতে থাকে, মানে সব জায়গায় থাকে, তোমার ত্বকে থাকতে পারে, শিঙে থাকতে পারে, নখ, খুর, পালকে থাকে। কোলাজেন, কোলাজেন হচ্ছে একটা ফাইবার, রশি 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 প্রোটিন, এটা তোমার হাড্ডিতে থাকতে পারে, টেন্ডনে থাকতে পারে, যোজক টিস্যুতে থাকতে পারে। এরপর ফাইব্রাইন, ফাইব্রাইনটা তোমার হচ্ছে মাকড়সার জালে থাকে। স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন হচ্ছে একটা শক্ত, এটা তোমার পতঙ্গের যে বহিকঙ্কাল মানে বাইরের যে কঙ্কাল সেখানে থাকে।
কন্ড্রিন। আমরা জানি যে তরুণাস্থি থেকে আমরা কি বলি, কন্ড্রোসাইট বলি তরুণাস্থির সেলকে। সো এখানেও তোমার কন্ড্রিন প্রোটিন থাকে, অস্থিতে সেম প্রোটিন। তাহলে এইটা তোমার কিছু আসুক আর না আসুক, এইটা তুমি পড়বা যে কোনটা তোমার গাঠনিক প্রোটিনের উদাহরণ, কোন জায়গায় তোমার কোন ধরনের প্রোটিন থাকে। ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। আচ্ছা, আর কার্যকরী প্রোটিন মানে কি? কার্যকরী প্রোটিন মানে হচ্ছে এরা শরীরের বিভিন্ন কাজে, বিপাকীয় কাজ মানে কি? বিপাক বলতে আমরা সহজভাবে বলতে পারি ভাঙা প্লাস গড়া। এরা শরীরের বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে এবং এদের আরেকটা নাম হচ্ছে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন। মানে এরা বিভিন্ন জিনিসকে নিয়ন্ত্রণ করে, রেগুলেশন করে। এই যে আমরা এনজাইমের কথা পড়ি, হরমোনের কথা পড়ি, ভিটামিনের কথা পড়ি। শ্বাসসংযোগ কে বলতো? শ্বাসসংযোগ হচ্ছে আমাদের পরিচিত হিমোগ্লোবিন। সবগুলাকেই বলা হয় হচ্ছে কার্যকরী প্রোটিন। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে কাজের উপর ভিত্তি করে প্রোটিনের ক্লাসিফিকেশন পড়লাম। সে যদি কোনো স্ট্রাকচার তৈরি করে স্ট্রাকচারাল প্রোটিন, সে যদি কোনো কাজে অংশগ্রহণ করে তাহলে সেটাকে আমরা কার্যকরী প্রোটিন বলবো। আচ্ছা, আকৃতি অনুযায়ী মানে প্রোটিনটার সাইজ কেমন, এইটার উপর ভিত্তি করে আমরা প্রোটিনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় তন্তুময় প্রোটিন বা ফাইব্রাস প্রোটিন। তন্তু মানে কি? আমরা জানি তন্তুমা বা ফাইবার মানে হচ্ছে সুতা। তাহলে এই প্রোটিনগুলো হচ্ছে তোমার এরকম সুতার মতো সমান্তরালে অক্ষ বরাবর সজ্জিত থাকবে, সেটা লম্বা সুতার মতো আকার ধারণ করবে। সো এই আকৃতির প্রোটিনকে আমরা বলবো তন্তুময় প্রোটিন। যেমন আমি বলেছিলাম ক্যারাটিন, কোলাজেন, ফাইব্রান, এই যে তোমার স্ট্রাকচারাল, ম্যাক্সিমাম স্ট্রাকচারাল প্রোটিনই কিন্তু তোমার তন্তুময় প্রোটিন। ঠিক আছে, মানে সুতার মতো প্রোটিন। ঠিক আছে, তাহলে তন্তুময় প্রোটিন মানে কি? এরা হচ্ছে তোমার সুতার মতো। কিসের মতো? সুতার মতো। আর গ্লোবিউলার প্রোটিন মানে কি? গ্লোব মানে কি? আমরা জানি ভূগোল দেখেছি, গোল গোল। তাহলে খেয়াল করে দেখো যে গ্লোবিউলার প্রোটিন হচ্ছে যে প্রোটিনগুলার স্ট্রাকচার গোলাকৃতির হবে তাদেরকে আমরা গ্লোবিউলার প্রোটিন বলবো। যেমন এখানে তোমার নাম আছে মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের স্ট্রাকচার যদি চিন্তা করো, এর স্ট্রাকচারটা কিন্তু তুমি চিন্তা করলে এরকম গোল গোল পাচ্ছ। সো এরকম যেগুলো তোমার গোল্লা গোলা, ওদেরকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন। এবং ম্যাক্সিমাম ফাংশনাল বা কার্যকরী প্রোটিন হচ্ছে তোমার গ্লোবিউলার প্রোটিন। ঠিক আছে, এরপর খেয়াল করো গঠন অনুসারে আমরা প্রোটিনকে চারটা ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রাইমারি মানে কি? সে শুরুতেই যেরকম ছিল একটা লম্বা চেইন, সেটাকে আমি প্রাইমারি বলবো। সেকেন্ডারি বলবো যে না, আমি প্রাইমারিটাকে একটু ভাঁজ করলাম। টারশিয়ারিটাকে বললাম যে না, আমি তাকে আরো ভাঁজ করলাম। আর যেটা একদম কোয়ার্টারনারি, সেটা হচ্ছে আমি ভাঁজ করে পেঁচায়ে একেবারে সেই একটা 3D স্ট্রাকচার নিলাম। তাহলে দেখো এটা তোমার প্রাথমিক স্ট্রাকচার সোজা, সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে সুতার মতো একটা গিট্টু, মানে সুতার মতো স্ট্রাকচার। টারশিয়ারি আর কোয়ার্টারনারি হচ্ছে যেটাকে আমি গিট্টু মেরে একেবারে একটা কি বলবো 3D স্ট্রাকচারে নিয়ে গেছি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার প্রোটিনের স্ট্রাকচারের বিভিন্ন স্তর। তাহলে আমাদের কিন্তু প্রোটিন সম্পর্কে, প্রোটিনের ক্লাসিফিকেশন সম্পর্কে একটা ছোট্ট বেসিক আইডিয়া হয়ে গেছে। তোমাদেরকে একটা ছোট্ট সিকিউ দেই। হ্যাঁ, তোমরা যারা ফ্রি আছো তোমরা কিন্তু এইটা ডিসকাস করতে পারো। দেখি প্রশ্নটা পড়ো তো, প্রশ্নে কি বলা হয়েছে? অ্যামাইনো গ্রুপ বিশিষ্ট জৈব অণু, অ্যামিনো গ্রুপ বিশিষ্ট জৈব অ্যাসিডের অণু শৃঙ্খলিত হয়ে একটি জৈব পদার্থ তৈরি করে। জীবদেহে পদার্থটির সংশ্লেষণে বিভিন্ন নিউক্লিক অ্যাসিড জড়িত। ঠিক আছে, গাঠনিক ভিত্তিতে প্রোটিনের প্রকারভেদ আলোচনা করো। তাহলে খেয়াল করো গঠনের উপর ভিত্তি করে কি ছিল, দেখি কার কার মনে আছে। সো এখানে আমরা যখন পড়বো, দেখো গঠন অনুসারে শ্রেণী বিভাগ আছে, এরপর এটা হচ্ছে তোমার আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ আছে, এটা হচ্ছে তোমার কাজের ভিত্তিতে শ্রেণী বিভাগ আছে। সো আমরা এই তিনটা ক্লাসিফিকেশনই পড়বো এবং তোমরা যখন গাঠনিক উপায়ে শ্রেণী বিভাগটা পড়বা তখন চেষ্টা করবা কিছু আর পারো আর না পারো এই চিত্রটা একটু সংক্ষেপে দেখায় দেওয়ার, যে প্রথমে তুমি একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাবা, পরেরটাতে তুমি এরকম দিয়ে এখানে তুমি কয়েকজনের নাম দিয়ে দিবা, লাস্টেরটাতে তুমি হচ্ছে এরকম একটা পেঁচানো স্ট্রাকচার
যে একদম দেখালা সাপের মতো, সাপ প্যাচ খেয়ে বসে আছে, ঠিক আছে, এভাবে সাপ প্যাচ খেয়ে বসে আছে। আর পরেরটাতে তো আরো পেঁচানো পেঁচানো স্ট্রাকচার, ঠিক আছে। সো চলো আমরা এখানে প্রোটিন থেকে কি কি পড়েছি আমি আবার একটু ছোট্ট করে রিক্যাপ করে দেই। আমরা শুরুতে হচ্ছে পড়েছি কি পড়েছি বলো তো? প্রথমে পড়েছি প্রোটিন শব্দটা কোত্থেকে আসছে, প্রোটিন শব্দের অর্থ কি, কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রোটিন শব্দটা প্রয়োগ করেন। এরপর হচ্ছে আমরা প্রোটিন কিভাবে তৈরি হয়, প্রোটিনে তোমার কি কি থাকে সেটা দেখলাম। এরপর হচ্ছে তোমার কিভাবে তোমার পেপটাইড বন্ধন গঠিত হয়। একটা অ্যামাইনো, তোমার প্রথম টাস্ক হচ্ছে দুইটা অ্যামাইনো অ্যাসিড রাখবা, একটা অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপ, একটা অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপ পরস্পর যুক্ত হয়ে তোমার প্রোটিন তৈরি করবে। এরপর তোমার প্রোটিন কোথায় কোথায় থাকে এটা পড়লাম, প্রোটিনের মধ্যে তোমার কে কে থাকে, কি কি পার্ট থাকে সেইটা পড়লাম। এরপর হচ্ছে পেপটাইড কাকে বলবো, পলিপেপটাইড কাকে বলবো তাকে পড়লাম। প্রোটিনের একটা সুন্দর ডেফিনেশন পড়লাম। এরপর হচ্ছে একটা পলিপেপটাইড থাকলে তাকে কি বলি, দুইটা পলিপেপটাইড থাকলে কি বলি, তিনটা থাকলে কি বলি, চারটা থাকলে কি বলি। এরপর প্রোটিন হচ্ছে তোমার কি কি কোথায় সংশ্লেষণ হয় জানি আমরা। ক্লাসিফিক বৈশিষ্ট্যগুলা পড়লাম, যে সে কলয়েড আকৃতি, কলয়েড হয়, কেলাসিত হয়, ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাবা, তার তাপ প্রয়োগে বা ভৌত প্রসেসে সে চেঞ্জ হয়ে যায়, সে পানিতে দ্রবীভূত হবে বাট অ্যালকোহলে দ্রবীভূত হবে না। এরপর সে হচ্ছে তোমার কি কি দিয়ে তৈরি, সে তন্ত্রণ হয় অ্যাসিডে, বাফার হিসেবে কাজ করে, অ্যামফিটেরিক যৌগ। ক্লাসিফিকেশনের মধ্যে একটা পড়লাম কাজের ভিত্তিতে, সে কিছু তৈরি করলে সেটা গাঠনিক প্রোটিন, আর কোনো কাজের জন্য কিছু উপাদান তৈরি করলে কার্যকরী প্রোটিন। আকৃতি অনুযায়ী সুতার মতো হইলে তন্তুময়, গোল্লা গোল্লা হইলে গ্লোবিউলার। আর ফোল্ডিং এর উপর ভিত্তি করে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। সো তোমাদের জন্য এই হোমওয়ার্কটা থাকলো, এবং আমাকে একটু বলে ফেলো কারো প্রোটিন রিলেটেড বা আজকের ক্লাসে যা পড়েছি এই রিলেটেড কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা, ঠিক আছে। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কিন্তু প্রোটিনের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।